জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। দর্শক, অংশুমালীর লাইভ আলাপে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা আলাপ শুরু করেছি বাংলাদেশের যারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে সাহিত্য সংস্কৃতি চর্চার সাথে বুদ্ধিবৃত্তি চর্চার সাথে জড়িত আছেন তাদের সাথে যুক্ত হবার জন্য, তাদের সাথে কথা বলার জন্য। আজকে আমরা কথা বলছি আমাদের সাথে আলোচনায় আছেন চারবাক সম্পাদক কবি আরণ্যক টিটু। আমরা কথা বলবো আরণ্যক টিটুর সাথে। আরণ্যক টিটু, আপনাকে স্বাগত। হ্যাঁ কাকুন্ডে আপনাকেও স্বাগত এবং অংশুমালীকেও আমি আমার শুভেচ্ছা অংশুমালীকে এবং আপনি কাকুন্ডে যা জুবাইন সঙ্গে এবং যারা লাইভে দেখছে সবাইকে ধন্যবাদ। আরণ্যক টিটু, কেমন আছেন আপনি বলুন? আমি আছি ভালোই। লেখালেখি সম্পাদনা চাকরি সংসার এই তো প্যান্ডেমিক, অতিমারি মহামারী, ভারতে বলা হয় অতিমারি, বাংলাদেশে মহামারী প্যান্ডেমিক। এই সিচুয়েশনে আসলে কেমন থাকা হলো, কেমন কাটছে, কেমন কাটবে চিন্তা করছি। আসলে ব্যাপারটা যে মহামারী এবং যেটা আপনি প্যান্ডেমিক যে সময়টা বলছেন, আমরা এটা সম্প্রতি এটা দেখছি এবং এটা সাফার করছি, কিন্তু এটা আসলে আমার মনে হয় না এটা শুধু এই সময়ের সমস্যা, এটা আগামীরও সমস্যা। এটার সাথে বিশ্ব পরিবেশ, আবহাওয়া, প্রকৃতি এগুলো অনেক কিছু জড়িত। আসলে আমরা দীর্ঘদিন মানে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রকৃতিকে উপভোগ না ভোগেই করেছে একদম। এবং এই ভোগ করতে করতে প্রকৃতি আসলে এত সৃষ্ট হয়ে গেছে, এখন মনেগুলা প্রকৃতির একটা রিয়াকশন শুরু হয়ে গেছে এবং আমরা যদি কন্ট্রোল না করি বর্তমানে নিজেদেরকে, এটা ভবিষ্যতে আরো ছড়াবে ব্যাপার। কারণ প্রকৃতি তার ব্যালেন্স আনবে, এটা আসলে প্রকৃতির একটা আঘাত আমার মনে হয়, তাকে স্থিতির একটা আবর্তে নিয়ে যাওয়া। টিটু সাহেব, আপনি পুরুষতান্ত্রিকতা শব্দটা তুললেন। আপনি তো ক্রিয়া ভিত্তিক শব্দার্থ বিষয়ে কাজ করেন, এর চর্চা করেন। কিন্তু পুরুষতান্ত্রিক শব্দটা আসলে ক্রিয়া ভিত্তিক শব্দার্থের সাথে যারা কাজ করে তাদের সাথে যায় কিনা? কারণ ক্রিয়া ভিত্তিক শব্দার্থে পুরুষ শব্দটাকে অন্যভাবে তুলনা করা হয়েছে, অন্যভাবে বলা হয়েছে। পুরুষ শব্দের অর্থ হলো পুর, অর্থ ক্ষমতা। যার ক্ষমতা আছে, যার যে ক্ষমতাধর সেই পুরুষ। এখানে পুরুষতন্ত্রকে নারীতন্ত্র থেকে আলাদা করার কোনো মানে জায়গা ক্রিয়াভিত্তিক শব্দার্থ রাখেনি। আপনার পুরুষতান্ত্রিক ব্যাখ্যাটা কি আসলে আপনার দিক থেকে ঠিক হলো? আমি আসলে ক্রিয়াভিত্তিক যে দর্শন, সে দর্শনেরই মানুষ। বেসিক্যালি আমি নিজেও প্রকৃতি পুরুষ তত্ত্ব নিয়ে কাজ করছি এবং এই কাজটা কিন্তু অনেকটা শিল্প সাহিত্যের নন্দনতাত্ত্বিক জায়গা থেকে আমি এটার জন্য রেফারেন্স হিসেবে পুরুষ প্রকৃতি তত্ত্বের ব্যথাগত ব্যাপারগুলো আসবে, কিন্তু এটা হচ্ছে মূলত সাহিত্যের নন্দনতাত্ত্বিক জায়গা। এবং এই পুরুষ শব্দটা মূলত আসলে এটা নর নারীর জন্য এটা নির্ধারিত একটা শব্দ। এটা নরতন্ত্র এবং নারীতন্ত্র এরকম বলতে পারেন আপনি। আসলে পুরুষ শব্দটা হচ্ছে জেন্ডার নিরপেক্ষ একটা শব্দ, কিন্তু ব্যাপারটা যে আজকে যে নরতন্ত্র, সেই নরতন্ত্র পুরুষতন্ত্র পুরুষ শব্দটাকেও হাইজেক করে ফেলেছে। মানে এটা আর প্রকৃতিও ইউজ করতে পারবে, নারীও পারবে, এটা কিন্তু রাখে নাই। এটার জন্য দীর্ঘ একটা ভাষাতাত্ত্বিক আমাদের পরিবর্তনের ব্যাপার জড়িত। এটা আপনি তো সেই প্রচলিত ধারার বিরুদ্ধেই কথা বলছেন, সেই প্রচলিত শব্দর বিরুদ্ধে, শব্দার্থের বিরুদ্ধে কথা বলছেন, প্রচলনের বিরুদ্ধে কথা বলছেন। তো আপনি কেন প্রচলনকেই মেনে নেবেন, পুরুষতন্ত্রকে কেন মেনে নেবেন সেটা বলেন। আপনার এটা নিয়ে তো আপনারই কথা বলা উচিত যে আসলে পুরুষতন্ত্র বলে কিছু নাই, এটা হলো ক্ষমতাতন্ত্র, যার শক্তিতন্ত্র বা সেই ক্ষমতাতন্ত্রে নর বসে আছে।
সেই ক্ষমতাতন্ত্রে নর বসে আছে এবং সেই পরিচালক যেটা, সেই পরিচালকের পদবীর নামটা হচ্ছে পুরুষ। হ্যাঁ, এবং এটা দীর্ঘদিন একটা প্রক্রিয়ায় থাকতে থাকতে এটা নরতন্ত্র হাইজেক করে ফেলেছে এই শব্দটা। যেমন আমি আপনাকে একটা ছোট্ট একটা ক্ষমতাতন্ত্রে রেফারেন্স দিই। পুরুষ বসে আছে কিনা সেটা এখন অনেক এটার দিকে গেলে রাজনীতির দিকে যেতে হয়, কারণ আমাদের দেশের প্রধান 3টি দলের কথা বলেন, তাদের প্রধানরা হলেন নারী। হ্যাঁ, একজন প্রধানমন্ত্রী আছেন, একজন যদিও সাজাপ্রাপ্ত হয়ে বাসায় গৃহবন্দী অবস্থায় আছেন, কিন্তু তিনিও প্রধান। আরেকজন বিরোধী দলের যিনি প্রধান ছিলেন রওশন এরশাদ। তো ক্ষমতাটা আসলে এই ক্ষেত্রেই বোঝা যায় যে পুরুষতন্ত্র শব্দটা, পুরুষ শব্দটা আসলে লিঙ্গ নিরপেক্ষ একটা শব্দ। পুরুষ শব্দ হলো পুরের অধিকারী, যে ক্ষমতার অধিকারী, সেই ক্ষেত্রে বলা যায়। ঠিক আছে, বিতর্ক থেকে ফিরি, চলে যাই মানে সাহিত্য আলোচনায়। এখানে গেলে হয়তো আমরা যে রাজনীতি থেকে এড়িয়ে যেতে চাচ্ছি এই সময়টাতে, রাজনীতিতে যেতে চাচ্ছি না। কিন্তু আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। আপনি তো 4বার সম্পাদনা করছেন, আপনার একটা এটা বলা যায় সাহিত্যের একটা আলাদা ধারার নিয়ে কাজ করছে 4বার। এই যে 4 বাকিটার চিন্তাটা কিভাবে মাথায় এলো, বা আপনি এই যে ক্রিয়াভিত্তিক শব্দার্থের সাথে শব্দার্থ নিয়ে কাজ শুরু কিভাবে করলেন, এই জায়গা থেকে একটু কথা বলতে চাচ্ছিলাম। ঠিক, এটা একটু জানতে চাচ্ছি। আসলে 4 ভাগ এটা অনেক পুরনো একটা পত্রিকা, এবং এটার জন্ম প্রথম সংখ্যা বের হয় আমাদের 2001 কি 2 সালের দিকে। এবং এবং এটা শুধু আমি একা না, এটা আমাদের বন্ধুদের একটা চক্র ছিল এই পত্রিকা। এটা আমরা ঢাকা সংস্কৃতি বিকাশ কেন্দ্রে পরিবার, আমরা একসময় আড্ডা দিতাম। সেখানেই আমাদের পত্রিকা পড়তে, এবং এটা তখন আমাদের সম্পাদনার মূল কাজটা করতো ঋষি দল। সে ঢাকায় থাকে, আমি একসময় ঢাকায় ছিলাম, এখন চট্টগ্রাম চলে এসেছি। এবং আমাদের আরো 2 সম্পাদক আছে, যেটা হচ্ছে মজিদ মোহাম্মদ এবং নাহিদা আছে। আমি সম্পাদনা পরিষদের মধ্যে যুক্ত ছিলাম, বাট আসলে আমি অনেকটা কবিতার ধ্যানে ছিলাম, সম্পাদনাটা আমি ঠিক করতাম না অনেকটা, এটা করতো আমাদের মধ্যে ঋষি দল। তো যাই হোক, আমাদের অনেকগুলো সংখ্যা বাজারে আছে, এবং আমাদের একটা নির্বাচিত 4 বর্গ আছে, এটা অনেক বড়, প্রায় 500-600 পৃষ্ঠার মতো এই ম্যাগাজিনটা। তো তো আমরা পরবর্তীতে আসলে আমাদের, আমি বেসিক্যালি চাকরির কারণে চট্টগ্রাম চলে আসলাম, আমার বাড়িও চট্টগ্রামে। কিন্তু আমি কবিতার যে চর্চা, সেই চর্চার মধ্যে যে ক্রিয়াভিত্তিক যে ব্যাপারটা, এটা আসলে আমি কলিম খানকে আবিষ্কার করি বলা যায়, যেটা হচ্ছে 2002 সালের দিকে। তখন 2 কি 3 সালের দিকে ঢাকা থেকে আপনার এটা মেবি প্যাপিরাস হতে পারে, যেটা পরমা ভাষার সংকেত যে বইটা পড়ে, সেটা পড়ে আমি অনেকটা মানে দেখলাম যে যে ভাষা, যে শব্দ, আমরা যে কবিতা লিখতে এসেছি, কবিতা লিখছি, সেখানে যে শব্দটা মানে ব্যবহার করছি, এটার ভেতরের যে জগৎ, এটা আমি কখনো ভাবতে পারিনি। এটা যখন আমি কলিম খান পড়তে গেলাম, দেখলাম যে এটা একটা মানে, এই যে আমি শব্দটা কেন বলছি, এই আমি শব্দটার সাথে আমি শব্দটার কি সম্পর্ক। হ্যাঁ, তো এবার আমি ভাবতে কি দেখলাম যে এখানে আমি বহুমাত্রিক ভাবনা পাই। এবং ওই সময় আসলে আমি অনেকটা দেরিদার প্রেমিক ছিলাম, রিকনস্ট্রাকশন থিওরি। তো আমি দেখলাম যে একটা বাক্যকে বহুভাবে ভেঙে বহুদিকে অর্থ ছড়িয়ে দেওয়া, সেটা আমি দেখতেছি একটা শব্দের মধ্যে আছে। হ্যাঁ, যেমন আমি এভাবে পরে শব্দের প্র্যাকটিস দিয়ে আমি কবিতা চর্চা শুরু করেছি। দেখলাম আমি অন্যের পুরোনো একটা কবিতার লাইনকে ডিকনস্ট্রাকশন না করে, আমার আশেপাশে আমি যে শব্দ পাচ্ছি সেগুলোকে আমি ডিকনস্ট্রাকশন করা শুরু করেছি, এবং এটাকে দিয়ে আসলে কবিতা লেখার চেষ্টা করছি। যেমন আমি বলি, চট্টগ্রাম একটা শব্দ আছে চিনি ফানা, এটাকে শরবতকে চিনি ফানা বলি, যেমন চট্টগ্রাম আঞ্চলিক ভাষায়। পরে আমি এখানে 2টা শব্দ আবিষ্কার করি, একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে ফানা, যেটা ফানা ফিল্ডার ফানা থেকে। এবং এই চিনি দানাদার যে জিনিস বিষয়টা, সেটা জলের মধ্যে মিশে এবং ফানা হয়ে যায়। সে একাকার হয়ে যায়, তখন আর কোনো অস্তিত্ব থাকে না। আমি ঠিক আছে সুফিবাদকে আবিষ্কার করলাম। পরে ভাবলাম, যেমন আমি এগুলো কবিতায় প্র্যাকটিস করা শুরু করলাম। এই কথাটা আসলে আমি দীর্ঘদিন ধরে কলিম খানকে নিয়ে আমি প্র্যাকটিস করছি, এবং বিশেষ করে কলিম খান বলা যায় না, এটা আমি ক্রিয়াভিত্তিক শব্দার্থ যে তত্ত্ব, উনি যে ব্যাপারটা দিয়ে গেছে, তো এভাবে লিখতে তো আমার আসলে একটা কবিতার জীবন আছে। এর মধ্যে আমি সম্পাদনার সাথে ছিলাম, অনেকগুলো সংখ্যা বেরিয়েছে, এটা নিয়ে আমাকে তেমন ভাবতে হয় না। আমাদের বন্ধু ঋষি দলায় আছে, হ্যাঁ, সে প্রেসিং এর এসব কাজে খুব এক্সপার্ট, এবং সম্পাদনটা সে ভালো বুঝে, যদিও এখন সে একটু রিয়েক্টিভ পারিবারিক কারণে। কিন্তু এ ফাঁকে পর দেখলাম যে আমি আসলে
চার ভাগ একটা মাঝখানে একটা গ্যাপ হয়ে গিয়েছিল। এই গ্যাপের পরে মানে আমরা একটা তরুণদের থেকে কাজটা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে আমি চিন্তা করলাম যে এটাকে অনলাইনে নিয়ে আসবো। পরে বন্ধুদের সাথে কথা বলে আমরা এটাকে অনলাইনে নিয়ে আসি। এখন আসলে আমি এই যে ক্রিয়াভিত্তিক যে বিষয়টা চারপাশের যে মুহূর্তে ভাষা দিয়ে যে কাজটা করছে, সবার লেখা আপনার এই বানান পদ্ধতিতে আপনার প্রকাশিত হচ্ছে, এবং এটা লেখকের অনেক হেল্প আছে। আমাদের লেখকরা যদি এটা রাজি না হতো তাহলে এটা আমার পক্ষে সম্ভব হতো না। এবং এটা ওদেরকে রাজি করার জন্য আমাকে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে, এবং এগুলো আমি করছি বেশি না, এগুলো আমাদের বছর দুয়েক থেকে হয়েছে। চার ভাগ আগে লিটার ম্যাগাজিন ছিল, সেটা আসলে অন্য তো ভাষা তত্ত্বের জায়গা থেকে চার ভাগ কখনো কাজ করে। পরে আমি চিন্তা করে দেখলাম যে আসলে আমরা যে কবিতা দিচ্ছি, যে শিল্প সাহিত্য করছি, যে কথাটা আমি বলতে চাচ্ছি, সেই কথাটা আসলে আপনার আমি যে ভাষাটা ইউজ করছি, যে শব্দগুলো ইউজ করছি, সেগুলো সে অর্থ কি ধারণ করে কি। কারণ আমি মনে করি এখানে আসলে শব্দ এবং যে ভাষা, এটা হচ্ছে একটা আধার প্রকৃতি। এখানে যে অর্থটা লুকানো থাকে, আমি যেটা পুশ করে দিচ্ছি, পুরে দিচ্ছি, এটা আসলে পুরুষ অতঃপত্য। হ্যাঁ, এখন এই ব্যাপারটা আসলে আমি যদি এখন যে কথাটা বলছি, যে প্রত্যেকটাকে ধারণ করছে যে প্রকৃতি, সে যদি সেই প্রত্যেকটাকে ধারণ করার জন্য ক্যাপাসিটি তার না থাকে, সেই বানানটা একটা ব্যাকরণ আছে। এখন আমি যদি যেমন গ্রামের বাড়িকে যদি রস্বীকার দিয়ে লিখি, এটা আসলে গ্রামের বাড়ি থাকে না, এটা হয়ে যায় বেতের বাড়ি, অথবা আমি বাড়িতেছি, অথবা বাড়িতেছি, ব্যাপারটা এটা। কিন্তু আমি বলছি গ্রামের বাড়ি, কিন্তু আমি লিখছি বেতের বাড়ি। আসলে এই যে ধরেন আমি যে গ্রামের বাড়ি বলছি, সেখানে যে পরিবেশটা, সেটা কিন্তু আমার ভাষা ধরছে না, ভাষাটা বিচ্ছিন্ন একটা মৃত ব্যাপার হয়ে গেছে। আসলে ভাষা মৃত না, এই ভাষা ক্ষেত্রে হচ্ছে আপনি আমি আমি শব্দটা অনেকবার ব্যবহার করলেন। ক্রিয়াভিত্তিক শব্দ অনুযায়ী খুব সম্ভবত আমি শব্দটার মধ্যে একটা অহংবোধ থাকে, যে আমি, অহংকার থেকে আমি। এই যে অহংবোধ, আমির অহংবোধ, এই যে আপনি সাহিত্য চর্চা করছেন, আপনি ঢাকার থেকে চিটাগাং এলেন, চিটাগাংয়ের সাহিত্য চর্চা করছেন। দেখেন এখন আমাদের সাহিত্য চর্চা অনেকটাই রাজধানী ভিত্তিক হয়ে গেছে, ঢাকা ভিত্তিক। অর্থাৎ ঢাকার যারা আছে তারা এক ধরনের আমিত্বে ভোগে, আমি অহংবোধে ভোগে, এবং সারা দেশের যারা জেলাগুলোতে বা অন্যান্য উপজেলাগুলোতে চর্চা করছে, এই গ্লোবাল ভিলেজের সময়েও, বৈশ্বিক একটা গ্রামের সময়েও ঢাকার কিছু লোক এই আমিত্বতে ভোগে। এই আমিত্বকে সাহিত্য চর্চার ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন? আপনি একটা চমৎকার বিষয় বললেন। আমার খুব প্রিয় একটা শব্দ আমি শব্দটা। কিন্তু আমার একটা প্রশ্ন জাগে, আমরা ছাত্রদের জানি যেটা বিশেষ্য সেটাতে দীর্ঘিকার হয়, আর যেটা বিশেষণ সেখানে রস্বীকার হয়, অথবা প্রত্যয় হলে আপনার রস্বীকার হয়, আর প্রকৃতি হলে এটা দীর্ঘিকার হয়। আমি বেসিক্যালি এই যে শরীর দাবি যে মানুষটা, আমি কিন্তু প্রকৃতি। কিন্তু আমি যদি প্রকৃতি হই, তাহলে এই বানানটা হওয়া উচিত ছিল দীর্ঘিকার দিয়ে, কিন্তু এটা লেখা হলো রস্বীকার দিয়ে। কেন? এটা আমার প্রশ্ন, এই কয়েকদিন ধরে এটা ঘুরতেছে আমার ভিতরে, এবং হয়তো এটা নিয়ে আমি একটা লেখা তৈরি করবো, অথবা আমার কোনো একটা লেখায় আসতেও পারে ব্যাপারে। এখন আমি শব্দটার উৎপত্তি হচ্ছে আম থেকে, যেমন আমরা আম জনতা বলি। হ্যাঁ, এবং এই ক্রিয়াভিত্তিক নিয়মে আম জনতা হচ্ছে অস্তিত্বের মৃতকরণ। সামাজিক যে সত্তা, এটার একটা অস্তিত্ব আছে, তার মৃতকরণটা হচ্ছে আম। অথবা আমার শরীর দাঁড়িয়ে যে অস্তিত্ব, সেটার মৃতকরণ হচ্ছে আম। হ্যাঁ, এটা আসলে আমি শব্দটা এসেছে আমাদের সামাজিক সত্তার আম থেকে। মানে আমি আমের মধ্যে গতিশীল, আমি আমকে ধারণ করতে পারি না, আম আমাকে ধারণ করবে। কিন্তু এই যে ধরেন আজকে আমরা যে ব্যক্তি স্বাতন্ত্রতা বাদের যে শেষ চূড়াই আমিত্বের রোগে ভুগছি, সেই আমিত্ব রোগে আমি ভুগছি, আমি দীর্ঘিকার হওয়ার চেষ্টা করছি, আমি আলাদা। হ্যাঁ, আমি গতিশীল কন্টিনিউয়াস হিসেবে সমাজের মধ্যে অঙ্গীভূত না। হ্যাঁ, এগুলো অনেক জটিল একটা ব্যাপার। আসলে ভাষা তত্ত্বের ভিতর দিয়ে আমাদের তৎকালীন যারা ভাষাগুলা আবিষ্কার করছে, শব্দগুলো আবিষ্কার করেছে, অথবা এগুলোকে যারা গ্রামার ভুক্ত করেছে, তাদের ভেতরে সামাজিক রাজনীতিগুলো খুব অ্যাক্টিভ ছিল, কিন্তু আমরা এগুলো ভুলে গেছি। এখন আমি লিখছি কিন্তু সরিয়া মর অস্বীকার, কিন্তু আমি ভুগছি আমিত্বে, তাহলে এটা প্রবলেম। আর আমাদের প্রাচীন ভাষা দর্শন কিন্তু বলেছে আমিত্ব হচ্ছে একটা ইগো, এটা একটা রোগ। এবং আজকে আমাদের যে সামাজিক বিচ্ছিন্নতা, এটা হচ্ছে আমিত্বের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের রূপ। কিন্তু আমাদের প্রাচীন ভাষা তত্ত্ব, এখানকার ভারতীয় ভাষা তত্ত্ব কিন্তু এগুলো সলিউশন অনেক আগে করে দিয়ে গেছে। কিন্তু আপনি কেউ না,
আলাদা কেউ না, আপনি সমাজের অংশ, আমের অংশ। আমের মধ্যে আপনি গতিশীল, আমকে আপনি ধারণ করতে পারেন, আম আপনাকে ধারণ করে। এগুলো অনেক জটিল একটা ব্যাপার, এগুলো আমাদের সাহিত্যে আসলে এগুলো রিফ্লেক্স করা উচিত। এই কারণে, কারণ আমি মনে করি এগুলো সাহিত্য মানুষের মনোকাঠামো তৈরি করে। আগামীতে কি সমাজ হবে, যে মানুষটা কল্পনা করবে, চিন্তা করবে, সেই মানুষটা কিন্তু সাহিত্য করবে। হ্যাঁ, তার বিভিন্ন পঠন পাঠনের ভিতর দিয়ে তার রুচি তৈরি হয়, সে রুচির প্রতিফলন সমাজে ঘটে। সুতরাং এগুলো আমাদের মনে অনেক জটিল। আজকে যে পৃথিবীব্যাপী যে বিচ্ছিন্নতা ব্যাপার, আমার পাশে কে মরে যাচ্ছে আমি খবর নিচ্ছি, আমি আপনার দিকে বন্দুক তাক করছি, মানে যে আমের মধ্যে আমি গতিশীল, সে আমের মধ্যে আমি আমের অংশকে আমি বন্দুক বিদ্ধ করছি। এগুলো অনেক জটিল একটা ব্যাপার। বুঝলাম। আমৃত্যুটার জায়গা থেকে এই যে আপনার, আমি আরেকটা প্রশ্ন ছিল সাথে, কেন্দ্র ভিত্তিক একটা চিন্তা, যেটা যে একটা রাজধানীকে কেন্দ্র করেই সেখানেই যদি সাহিত্য চর্চা হবে, মূল জায়গাটা সেটাই হবে, এবং সেখানে যারা বাস করেন তারাই মূল ধারা সাহিত্যিক হবেন, বুদ্ধিজীবী হবেন, বুদ্ধিবৃত্তির চর্চার সাথে তারাই উল্লেখিত হবেন। এই যে যে একটা ধারণা সৃষ্টি হয়েছে দেশে, এইটা সারা দেশের সাহিত্যকে এমন একটা জায়গায় কোণঠাসা করছে, যার ফলে ভালো সাহিত্য বা বুদ্ধিবৃত্তির কোনো চর্চাই সঠিকভাবে হচ্ছে না, পরিপূর্ণতা সম্পূর্ণ হচ্ছে না। এই ব্যাপারটা যদি আপনি একটু বলতেন। টিটো, এখন আমি বেসিক্যালি আমি আসলে একটু স্পষ্টভাবে কথা বলি। আমি তো ঢাকাকে সাহিত্যের সেন্টার মনে করি না, আপনি করছেন কেন? আচ্ছা, একজন কলকাতার মানুষ কি সে কি ঢাকাকে সেন্টার মনে করে? অথবা প্যারিসের কোন এক ক্যাফে যেখান থেকে সাহিত্যের নন্দনতাত্ত্বিক আর কোন একটা নিয়ন্ত্রণ হয়, ওখানে ওরা সেন্টার মনে করে? ওরা তো কই আমাকে সেন্টার মনে করছে না। আসলে এগুলো কি জানেন, কিছু মেধাহীন মানুষ এসব জায়গাগুলোতে বসে থাকে, যারা ক্ষমতার চেয়ার নিয়ে, মিডিয়ার চেয়ার নিয়ে এরা বসে থাকে। এদের বড় প্লাস পয়েন্ট হচ্ছে এরা মিডিয়ার মাধ্যম দিয়ে এদেরকে নিয়ন্ত্রণ করে। কিন্তু বেসিক্যালি দেখবেন যে এদেরকে যদি এই মিডিয়ার চেয়ারটা সরিয়ে দেওয়া হয়, এরা সাহিত্যের সেন্টারে কেউ না, তখন আমি যে ওকে তোষামত করছে ও ওকে কিন্তু আর তোষামত করবে না, কারণ তাদের তার চেয়ার নেই। এখানে আসলে এদের দিয়ে সাহিত্য হয় না, সাহিত্যে কখনো এরা টিকে থাকে না। জীবনদের সময়ে কিন্তু কলকাতার ইন্টেলেকচুয়ালদের এরিয়া কিন্তু এড়িয়ে চলত। আপনি কি এটাকে সাহিত্য চর্চা না বলে ক্ষমতা চর্চা বলতে চাচ্ছেন? যে আমি হ্যাঁ, অবশ্যই এটা ক্ষমতা চর্চা। হ্যাঁ, এটা ক্ষমতা চর্চা, এটা মিডিয়া, এটা আসলে ওরা সমকালে কিছু পাবে, অ্যাচিভমেন্ট আসলে সমকালে, কিন্তু সার্বিকভাবে বিচার করলে থাকবে না। আমরা জীবনদের সময় শুধু জীবনকেই চিনি, ওই এরকম কাউকে চিনছি না কেন? হ্যাঁ, চিনে অন্যদেরকে, এগুলো মিডিয়া পাড়ার যারা বুদ্ধিবৃত্তিক পাঠকের ২-৪ জন। কিন্তু যে জীবনের কবিতা পড়ে সে কিন্তু জীবনকে কবি হিসেবে চিনে কি? ঠিক আপনি আছে। আমাদের বলেন, এই যে সেন্টারের যে এত, আমাকে কই সাহিত্য দেখাতে বলেন, যেগুলো বাংলা সাহিত্যের আর্কাইভসের যে সাহিত্য আছে সেগুলোর সাথে সমান্তরালে পাল্লা দিতে পারবেন? সেটা যদি না থাকে সেইটা আমি সেভাবে দেখছি না। আপনাদের আলাদা চিন্তা থাকতেই পারে আপনার, কিন্তু সাহিত্য আসলে দেখেন, সাহিত্য কাকে বলে সেটা নিয়েও প্রশ্ন আছে। যে এই যে যে মাঝে মাঝে বিতর্ক হয়, ধ্রুপদী সাহিত্য, জনপ্রিয় সাহিত্য, এগুলো নিয়েও বিতর্ক আছে। আমি মির্জা গালিবের খুব ভক্ত, কাহলিল জিবরানের ভক্ত। হ্যাঁ, কবিতার ক্ষেত্রে, শায়েরির ক্ষেত্রে আমি এই যে যে জায়গাগুলো, তো তারা খুব সহজ ভাষায় লিখেছেন, খুব সহজ ভাষায় মানুষের ভিতরের কথা তুলে এনেছেন। কিন্তু আমাদের এক শ্রেণীর সাহিত্যিক চিন্তা করে যে এই যে সহজ কথা, রবীন্দ্রনাথ বলছেন সহজ কথা সহজে বলা যায় না, এটাই সবচেয়ে কঠিন। কিন্তু আমাদের যারা এক ধরনের এক শ্রেণীর বোদ্ধা আছেন, হ্যাঁ, বোদ্ধা যাদের শরৎচন্দ্র অবশ্য সুন্দরভাবে তাদের ব্যাখ্যা করে গেছেন তাদের সম্পর্কে, তারা চিন্তা করেন যে কঠিন কথা, কঠিন শব্দ দুর্বোধ্য বা অবদ্ধ করাটাই বোধহয় সাহিত্য। তো সাহিত্য নিয়ে প্রশ্ন আছে টিটো। আমরা সাহিত্যের তুলনায় যাই না, আমরা যে খারাপ করছি, আমাদের বাংলা সাহিত্য যে অন্য সাহিত্যের সাথে পাল্লা দিতে পারবে না সেটাও আমি বলি না। হ্যাঁ, যে অনেকেই বলেন যে না আমাদের সাহিত্যের এখন যে হচ্ছে বা এটা হচ্ছে না অনেকের থেকে খারাপ হচ্ছে, এটা আমি বলি না। কারণ আমি অনেকের লেখাই পড়েছি, বিশ্বের যারা নোবেল পেয়েছেন তাদের লেখাও আমার কাছে বাংলা সাহিত্যের অনেকের কাছ থেকে ভালো লাগেনি।
সমমানের লাগেনি, মনে হয়েছে যে তার মান খুব একটা না। ইভেন রবীন্দ্রনাথেরও অনেক লেখা আছে খুব সাধারণ লেখা। সাহিত্যের প্রশ্নটা অন্য জায়গায়। সাহিত্য আসলে এই কথাটা বললে আমি সেজন্য একটু আপত্তি করলাম যে বিদেশের সমমানের সাহিত্য হচ্ছে না। আরণ্যক টিটু কি মনে করেন? আপনি যে কবিতা লিখছেন তার কোনো সাহিত্য মান নেই, বিশ্বের সাথে আপনি কবিতা কি যাবে না? আপনি কি মনে করেন? আমি কবিতা লিখি, আমার একটা বই আছে। তো বেসিক্যালি আপনি যেহেতু আমাকে নিয়ে প্রশ্ন করেছেন, আমি যে সাহিত্য করছি, তাই তো এটাতে তো আপনি চেষ্টা করেছেন। তো একটা ব্যাপার যে আমি বলি, আমার কবিতাগুলো কতটা কবিতা হয়েছে এটা পাঠক বলবে, এবং এটা কতটা শিল্প উত্তীর্ণ হয়েছে অথবা শিল্প মানসম্মান হয়েছে, কিন্তু আমি এটা নিচ্ছি, আমি যেটা করছি আমি এটা জেনে শুনেই করছি, এবং আমি আসলে শখের বসে কোনো কবিতা লিখি না। এটা আমার চিন্তার ব্যাপার, এটা আমার যাপনের ব্যাপার, এবং আমি যে কথাগুলো বলি তার একটা শরীরও চাই না। আমার সাহিত্য আসলে শুধু কথা নির্ভর না এবং বাণী নির্ভর না, আমার এখানে একটা শরীরতাত্ত্বিক ব্যাপার আছে। আমার কবিতার শরীর, এটা পাঠক দেখলে বুঝবে। একটা কত কবিতা কিন্তু ব্যাপার না, কিন্তু ব্যাপারটা তো আসলে আপনি কি করবেন সেটা আপনি নির্ধারণ করেন। তবে আমি এটা বলতে পারি, আমি যেমন এই যে শব্দের ভেতর দিয়ে যে কবিতাকে বের করে আনা এবং একটা শব্দের উপর বেস করে পুরো একটা দীর্ঘ কবিতা দাঁড়িয়ে আছে, এই সাহিত্য, এই চর্চাটা আসলে আমাদের সাহিত্যে কি করেছে আমি জানি না, কিন্তু এটা ভাষাতাত্ত্বিক চর্চা হয়েছে, এটা ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক ভাষা দর্শন করছে, সেটাকে সাহিত্যের রূপ দেওয়া। এটা কবিতার, আপনি যে শব্দ তত্ত্ব বলেছেন, যে ভাষা তত্ত্ব, সে ভাষা তত্ত্ব দিয়ে আপনি কবিতা লেখা, গল্প লেখা, নাটক লেখা, এই কাজটা কিন্তু আমি শুরু করেছি, এটা আমি লিখছি। এখানে আমরা আত্মশ্লাঘা বলতে কিছু নেই, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এটা কতটা সাহিত্য হচ্ছে পাঠকের বিবেচনা ব্যাপার। হ্যাঁ, তবে এটা সত্য যে আসলে এখন বাংলা সাহিত্য এইভাবে বলে কিছু নেই, আসলে বিশ্ব সাহিত্য বলতে পারবো। আমার এখানে দেরিদা হানা দিয়েছে, আমার এখানে ফুকু হানা দিয়েছে, হ্যাঁ, আমার এখানে লালন আছে, হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথ কিন্তু ইউরোপে চলে গেছে। তো যেখানে বিশ্ব সাহিত্য, সেখানে আপনি এখনো বাংলা সাহিত্যে পড়ে আছেন, এগুলো অনেক, আসলে অনেক চিন্তার ব্যাপার, আমাদেরকে অনেক বৃহত্তর ভাবে ভাবতে হবে। এখন আমাদের যে সময়টা প্রযুক্তি যেভাবে আমাদের যুক্ত করেছে, আজকে যেমন আমি কথা বলছি একটা জায়গা থেকে, আপনি একটা জায়গা আছেন, অংশুমালির কেন্দ্র হলো জার্মান বার্লিনে। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলছি। আজকে আপনি কত দূর আছেন আমার থেকে, মনে হচ্ছে কি যে আরণ্যক টিটু আমার থেকে অনেক দূরে আছে। তো এই যে যুক্ত করেছে বিশ্বকে প্রযুক্তি, সেই গ্লোবাল ভিলেজ যাকে বলে, হ্যাঁ, গ্রামীণ বিশ্ব, এখন বৈশ্বিক গ্রাম, সেই ক্ষেত্রে আর সাহিত্য আলাদা বলে কিছু নেই, সবাই আমরা একই একটা পরিমণ্ডলে বাস করছি। সেই চিন্তা থেকেই আমি বলছিলাম যে আসলে বাংলা সাহিত্য অন্য সাহিত্যের সাথে যাচ্ছে কিনা সেটা ব্যাপার না, যে কথাটা আপনি সেই কথাটাই ফিরে আসলেন। যাই হোক টিটু, অনেকক্ষণ কথা হলো, একটু কবিতার দিকে যাই। অন্তত 3টা আরণ্যক টিটুর কবিতা শুনে আসি, শুনে তারপর আবার আলোচনায় ফিরবো আমরা। এই ফাঁকে একটু কথা ছিল, আমি কবিতাগুলো হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি করে দেয় মোবাইলটা। আমরা কথা বলছি চারবাগ সম্পাদক আরণ্যক টিটুর সাথে, কবি আরণ্যক টিটু। কথা হচ্ছিল তার সাথে বিশ্ব সাহিত্য নিয়ে। আমরা শুনবো এখন আরণ্যক টিটুর কবিতা, তারপর আবার ফিরবো আলোচনায়। টিটু, আপনার কবিতা কি মানে তৈরি হয়েছে পাঠের জন্য? একটু আমাকে একটা মিনিট শুনবেন, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে টিটু। হ্যাঁ, শুনছি আমরা সম্পর্কে আমার ক্লিয়ার দুটা, কবিতা। সম্পর্কে
সম্প্রতি যেটা লিটল ম্যাগাজিন বিন্দু এটা পাবলিশ করছে, বিন্দু হয় আসলে কুড়িগ্রাম থেকে, বাংলাদেশের উত্তরবঙ্গ বলে, সম্পাদক শাম্য রায়ের। এখানে প্রথম কবিতাটার নাম হচ্ছে দ্বারকা। খোলো দ্বারকা, রেখো না আর বাহিরে দাঁড়িয়ে, তোমাকে ভুলে যাওয়ার কারণ নেই, জীবন নৈকট্যে ফুলে যাওয়ার কারণ রয়েছে। দ্বারকা হে সুদর্শন চক্রময়, ক্ষমতা কেন্দ্রের দ্বার, করণ আধারে খোলো কাঠামোর মন, খুলে যাওয়ার কারণে বেলায় মুলে যাওয়ার কারণ রয়েছে। উঠছে প্রাচীর বেয়ে কণ্টক আকীর্ণ কুসুম ভোর, বাজিছে শ্যামল মনে বাঁকা বাঁশের বাঁশরি, তার করণ আধারে কাঁপছে তর্জনী, সমুদ্র শোভিত জনগণ মন, খুলো হে দ্বারকা। আমি দ্বিতীয় কবিতা পড়ছি, কবিতার নাম হচ্ছে বসন্ত। বসন্ত বসন্তরণ করো, কুহু কুহু কুহুতানে সবুজ পোশাকে, পাতায় পাতায় গাছের শাখায় মদন রঙিন ফুলের ধনুক ছিলার যোজনে, পাকানো যায় এমন মন জাগা কথায়, পার্থিব সবুজ কামি ধূসর ধরায়, বর্ষণে বিহির অনাথ শিশুর রাষ্ট্রপুঞ্জে। বসন্ত বসন্তরণ করো, যেভাবে ঝুল বারান্দায় সবুজ কোয়ারেন্টাইনে, পৃথিবীর রেপ্লিকার মতো ঝুলে থাকা টবে, গ্রামের উৎসবে করবীর মন ফুটে আছে ফুলমন, সৌন্দর্য সুবিত ঘরে। আমি দুটা কবিতাই পড়লাম। ঠিক আছে, তো আমরা দুটো কবিতা শুনলাম, আরো শুনবো। আপনি আরো যদি হাতের কাছে থাকে আপনি যদি রাখতে পারেন, আমরা আরো শুনবো, আমাদের সময় আছে হাতে, আমরা শুনবো। ঠিক আছে, আমি আরেকটা কবিতা পড়ছি এখন। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনছি। এটা আমার বই থেকে, এই কবিতাটা আমার বই, যে বইটা বের হয়েছে মন ফকিরা থেকে 2018 সালে, ফুলের পোশাক পরে, সেই বইয়েরই কবিতা। এই কবিতার নাম হচ্ছে লাঙ্গল বান্দর। পরমা প্রকৃতি জানে, পরম পুরুষে লিঙ্গের কাহিনী জানে শিবের লাঙ্গল, অকর্ষিত মাঠে এই থিতি থিতি বুলে, হালের বিছাল চষে হল রেখা মাটির জনক, শিল্প হলো অর্ধনারীশ্বর, যাহার অর্ধেক শিল অর্ধেকে পার্বতী, মনরে কৃষিকাজ জানো না আনন্দ সাধন, মেঘলা মনের চুম্বনে জলঝর ঝড় বৈষণে অভিভূত চারণ কৃষকে কালিদাস, মাটির শরীরে দেয় শস্য ইশারা, ভুইয়া বর্ষায় নেবে ভূমির পরশ, শ্রাবণে নিয়েছে পাট লাঙ্গলের ভাষা, কতটা গভীরে ফলে শস্যজ শ্যামশ্রী, শ্যামলিমা দিয়েছে যেমন হরির নন্দন মাখা ভূমির দখল, দখলিয়া নদীর কিনারে, দুর্বনে পাখিটি ডাকছে থেমে থেমে, কৃষ যুগ ন কৃষ যুক্তি কৃষ যুক্তি, আহা কৃষ্ণ কোথায় রে, দাদা ধারাপাট করে লাঙ্গলে। ধন্যবাদ। চমৎকার লেখা টিটো। কবিতার প্রশ্নে যাই, আমি একটু আগেই বলেছিলাম যে ধ্রুপদী ক্লাসিক সাহিত্য এবং জনপ্রিয় সাহিত্য নিয়ে কথা হয়, সেক্ষেত্রে কবিতার ক্ষেত্রেও কিছু কথা আছে। মূর্ত এবং বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট যে ফর্মটা বলা হয়, যে কবিতা নাকি একটু ধোঁয়াশাচ্ছন্ন হতে হয়, যেন মানুষের বুঝতে একটু কষ্ট হয়, কষ্ট করে বুঝে নিতে হয় কবিতা। এই যে মূর্ত এবং বিমূর্ত রাখা কবিতাকে, এই যে এই ধারণা কবিতার ক্ষেত্রে, এই ধারণাটা কতটুকু যৌক্তিক বা সঙ্গত, যে কবিতা বুঝতে হলে খুব কষ্ট করতে হবে, পাঠককে বোদ্ধা হতে হবে, পাঠকের মানে রীতিমতো দাঁত ভেঙে যাওয়ার অবস্থা হবে, এই যে একটা ধারণা, প্রচলিত ধারণা, এই তো অসময় শব্দের ব্যবহার, সংস্কৃত শব্দের ব্যবহার, কঠিন কঠিন শব্দ এনে জটিল করে তোলার একটা চেষ্টা, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন টিটো।
কবিতা আসলে খুব মসৃণ কোমল একটা ব্যাপার। হুম। তো আসলে আপনি যে সাহিত্যের যে বিমূর্ত মুহূর্তের যে ব্যাপারটা, এগুলো অনেক জটিল মানে ব্যাপার। আচ্ছা ধরেন লালনের যে গানটা, বাড়ির পাশে আর শ্রীনগর সেটা পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তার। আচ্ছা এই এই লাইনটার যে ভেতরের যে অর্থটা, এটা কয়টা মানুষ এটা জানে বলুন তো আপনি আমার? এখন এটাকে কিন্তু সে তো শুনছে, সে পথের মধ্যে দাঁড়িয়ে শুনছে বিষয়টা। তাকে জিজ্ঞেস করেন, সে কিন্তু অনেক মুগ্ধ হয়ে শুনছে, ভালো লাগছে তার, সে আনন্দে আপ্লুত, কিন্তু তাকে বলেন ভাই এটা কি বুঝিস আমাকে একটু বলো, সে কিছুই বলতে পারবে না। এবং কিন্তু আমাদের গানের ক্ষেত্রে অধ্যাপকরাও গানের ক্ষেত্রে একটা কথা আছে, আমরা অনেক স্প্যানিশ গান আমি শুনি, খুব পছন্দ, তার রিদম খুব পছন্দ হয় আমার, কিন্তু স্প্যানিশ বুঝি না। গানের সুরটা একটা অনেক বড় ফ্যাক্টর, যেখানে আমার কানে বাজ লাগে, সেই সুরটা ভালো লাগে, সেটা আমি শব্দ না বুঝলেও শুনি। বাড়ির পাশে আরশিনগর সেথায় পড়শি বসত করে যে কথাটা, এটা কিন্তু বিমূর্ত, এক অর্থে বিমূর্ত, অন্য অর্থে বিমূর্ত নাই। একজন সাধারণ মানুষের চিন্তা, বাড়ির পড়শি, জীবাত্মা এবং পরমাত্মার যে কথাটা এখানে আছে, একজন মানুষ সেটাকে জীবাত্মা হিসেবেও নিতে পারে, তার পড়শি হিসেবেও নিতে পারে। হ্যাঁ, আবার যারা বোদ্ধা তারা সেটাকে ঈশ্বর হিসেবেও নিতে পারে, যে আমি পড়শি দেখলাম না তাকে। এই যে যে একটা জিনিসের দুটো অর্থ, এটাই কিন্তু সফলতা লেখার। কিন্তু একেবারেই যে বোঝা যায় না, যেটাকে পুরা বিমূর্ত বলে, যে না আমি বুঝছি না, পড়ে সাধারণ মানুষের খুবই কষ্ট হয় বুঝতে। আমি অনেক কবিতা বুঝি না, আমি সাহিত্য বোদ্ধা না, টুকটাক সাহিত্যের চর্চা হয়তো আছে, কিন্তু আমি অনেকের কবিতাই বুঝি না। বিশেষ করে ইদানিং কালে অনেকে নিরীক্ষাধর্মী কবিতার নামে যা বের হয়, এগুলি আমি অনেক কিছুই বুঝি না। আমি যেহেতু বুঝি না, তাহলে একজন সাধারণ পাঠক কিভাবে বুঝবে এবং পাঠক সৃষ্টি হবে কিভাবে, এটা যদি একটু টিটু বলতেন। আসলে ওই এখানে বলতে গেলে অনেক অপ্রিয় কথা বলতে গেলে হ্যাঁ বলে ফেলতে হয়, এগুলো সমস্যা। যেটা হচ্ছে যে আসলে আমরা কবিতা যে লিখছি, যেটা পাঠককে দিচ্ছি, এটা কেন লিখছি আসলে? প্রথমে এই প্রশ্নটা আমার আসা উচিত, আমি কেন কবি হতে চাই? বিশ্ব সাহিত্যে, এমনকি আমাদের বাংলাকেও লিখছি, আমি বিশ্ব সাহিত্য মানে শুধু যে বাইরের সাহিত্য তা না, টোটাল বিশ্ব সাহিত্যের যে আর্কাইভ, সেখানে যে কথাগুলো হয়েছে এবং সেই কথাগুলো হওয়ার সাথে তার যে নন্দন তাত্ত্বিক যে পদচারণা, নন্দন তাত্ত্বিক যে কাঠামোর যে বিন্যাস, আচ্ছা সেগুলোর বাইরে আমার কি দেওয়ার আছে? আমার যদি কোনো কথা না থাকে তাহলে আমি কেন বা কবিতা লিখতে আসবো? আমি যে কবিতাটা পড়ে আসলে মেসেজটা বুঝতেছি না, এত বোদ্ধা পাঠক হয়েও এটা আসলে কবি বুঝে কিনা এটাও ব্যাপার আছে, প্রতিদিন কবিতা লিখতে হয়। আসলে আমি কবিতা কেন লিখবো, এটা তো প্রশ্ন আসে। আর আমি কিছু শব্দ দিচ্ছি, এই যে বললাম না, আমি আমি শব্দটা আমি কবিতা ইউজ করছি, বাট আমি শব্দটার যে নেপথ্যে কাহিনী এগুলো আমি জানি না। আমি একটা শব্দ দিচ্ছি আম করা, মনে হচ্ছে যেখানে খাচ্ছি, কিন্তু আসলে শব্দ যে আপনি যে একটা কবিতা লিখছেন, এখানে যে শব্দগুলো দিয়েছেন এগুলোর যে একটার সাথে একটা প্রতিবেশটা গড়ে উঠেছে কিনা সেই সেন্সটা যদি আপনার না থাকে, এটা তো সমস্যা শুধু। আপনি হ্যাঁ, দালান দালান তৈরি করবেন, আপনি মিস্ত্রি অথবা আপনি আর্কিটেকচার, আপনি ইটের পরিমাপ জানেন না, ইটের গুণাগুণ জানেন না। এখানে প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা ইট। আপনি যে কথা দিয়ে যে রাজপ্রাসাদটা বানাচ্ছেন, এখানে যে শব্দ ইউজ করছেন এগুলো এক একটা ইট হচ্ছে আপনার। তা আপনি কোন ইটের পরে কোন ইট দিবেন, কোনটা কোথায় খাবে সেটা যদি আপনি না জানেন, আপনি কি কবিতা লিখবেন আপনি আমাকে বলেন। এবং আমরা এগুলো আসলে এগুলো আইডেন্টিফাই হওয়া উচিত, আমরা যে কবিতা লিখছি কেন। আমি এই যে রবীন্দ্রনাথের যেমন একটা কবিতা, আপনি তো গানে বললাম, আমি গানে না আসলে, আমার এই চেতনা রঙে পান্না হলো সবুজ, চুনিটা ডাঙ্গা, গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর, অমন সুন্দর হলো সে। এটা শুধু নিচে কবিতা। আপনি এই যে এই কবিতার মধ্যে এই লাইনগুলোতে যে শব্দগুলো আপনি প্রয়োগ করেছেন, আপনি একটা শব্দ ফেলতে পারবেন এখান থেকে? আপনি একটা শব্দ ফেলতে পারবেন না, ফেললে তার অর্থটা হারিয়ে যাবে। এখন এই যে আমি যে কবিতাটা লিখে এত পুলকিত বোধ করছি নিজেকে বড় কবি বলে, এখন দেখেন তো আমার এই সব কবিতা থেকে অনেক শব্দ ফেলে দিলে কিন্তু সমস্যা হচ্ছে না, বরঞ্চ আরো কবিতা হালকা হচ্ছে, এবং পাঠক হালকা বোধ করে এটা পড়তেও পারে। এই যে কবিতাকে যে আজকে জনবিচ্ছিন্ন করছে, কবিতাকে জনবিচ্ছিন্ন করার একটা ব্যাপার হচ্ছে কবিতা থেকে আমাদের শুরু না। আমি যে মানুষটা ধরেন নামাজ পড়ি না,
হ্যাঁ, ধর্মকর্মে আমি, হ্যাঁ আমার জন্ম একটা ধর্মীয় পরিবেশ, কিন্তু ওগুলো আমাকে স্মরণ করতে হয়, বাট আমি ফিল করি না। কিন্তু সেই মানুষটা, আমি যখন ধরেন সারা রাত ঘুমাচ্ছি, ভোরে আমি নামাজ পড়ি না, কিন্তু যখন ভোরে ঘুম ভেঙে গিয়েছে, যখন আমি আজানটা শুনছি, আমার কাছে খুব মজা লাগছে। অথবা আমি সন্ধ্যার সময় পুকুরের ঘাটে বসে আছি, দেখছি দূর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। কিন্তু আমি তো বেসিক্যালি এইসব ধর্মগ্রন্থের মানুষ না, কিন্তু কেন তাহলে আমি মুগ্ধ হয়ে এগুলো শুনছি? এখানে কিন্তু সুরের বড় ফ্যাক্টর, এবং মানুষ এখানে আপ্লুত হয়ে আছে কিন্তু সুরে। আপনি দেখেন কোরআনের একটা আয়াত একটা মানুষের সামনে এটাকে তেলাওয়াত করে শুরু করে যে পড়লে সে যে মুগ্ধ হয়ে থাকবে, এটার অর্থ বুঝে বলে সে কিন্তু ওই মুগ্ধতা থাকবে না। কিন্তু তো আমাদের এই যে কবিতার জনবিচ্ছিন্নতা, হ্যাঁ, এবং যে কাঠখোট্টা বললেন, এগুলো আসলে সুরের ব্যাপার আছে। আমাদের কবিতা সুর নেই বিধায় এখানে অতিরিক্ত শব্দ চলে আসে। আমাদের কবিতা যদি সুর থাকতো তাহলে অতিরিক্ত শব্দ আসতো না, ওই সুরে ঝেড়ে ফেলে দিত তারা অপ্রয়োজনীয় শব্দগুলো। অর্থাৎ আপনি জোর দিচ্ছেন কবিতার কন্টিনিউটির উপর, গতিময়তার উপর, যে প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা বলে আসে। হ্যাঁ, এটা যেন হঠাৎ করেই হারিয়ে না যায়। আমি কি বলছি আমি নিজেও হয়তো জানি না। আমি একটা সুন্দর শব্দ বা ব্যবহার করা একটা বাক্য তৈরি করতে গিয়ে কবিতাটার মূল ধারার থেকেই সরে গেলাম, লেখার মূল ধারার থেকেই সরে গেলাম। এই কন্টিনিউটিটি আমাদের মধ্যে এই সো কল্ড বিমূর্তর নামে নষ্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাকে যে ফেলে দেওয়ার জন্য, এই যে উপস্থিত ওই লাইনটাকে, ওই শব্দটাকে কেটে ফেলে দেওয়া, ওইটা যে মোহটা ত্যাগ করা, সেই মোহটা কিন্তু আমরা ত্যাগ করতে পারিনি কিন্তু যারা কবিতা লিখছে। কিটো সাহেব, আমি এটা দুটা লাইন পড়ি একটু দেখেন। এইটা নিয়ে এক আমাদের বিখ্যাত একজন সাহিত্য বোদ্ধা এটা অনুবাদও করেছেন, এটা নিয়ে অনেক কথা বলেছেন। উনকি আতি হ্যায় মেরে প্যার পর গুস্সা, মুস্কো গুচ্ছো সে, হ্যাঁ, গুচ্ছো পে প্যার আতা হ্যায়। এটা উর্দু একটা, এই যে তার আমার উপর তার গুসা আসে, রাগ হয়, তার রাগে আমার মানে ভালোবাসা জাগে। এই যে একটা খুব সহজ কথা, এই কথাটা নিয়ে কিন্তু অনেক বড় প্রবন্ধ ফেলেছেন একজন, অথচ ওই ভদ্রলোকই আবার বাংলায় বলছেন যে আমার কবিতা বিমূর্ত হতে হবে। এই যে বৈপরীত্য, এই যে দ্বিচারিতা, এটা কি সাহিত্যকে নষ্ট করছে না? এই দ্বিচারিতা আমাদের 98% সাহিত্যিকের মধ্যে বিদ্যমান, এবং এটা হয়তো আসলে কি লেখার জন্য আগে আপনার ক্লিয়ার হয়ে যেতে পারে কি করতে চাই, কি বলতে চাই। এই ক্লিয়ারনেস না আসলে আপনি লিখতে যান, আসলে আপনি কি লিখছেন সেটা আপনি নিজেও ফাইন্ড আউট করতে পারবেন। কারণ আপনার তো একটা আর্গুমেন্ট, একটা গোল নাই কিন্তু। রবীন্দ্রনাথ শোনেন, রবীন্দ্রনাথ যতই কবিতা লিখুক, হ্যাঁ, ওনার সব কবিতা কিন্তু একটা গোল আছে, এবং উনি কি সব কবিতাকে মিলিয়ে আবার একটা আলাদা গোল আছে, এবং সেটা ফিলোসফিক্যাল গোল। কিন্তু আজকে আমাদের সাহিত্যে কিন্তু কোনো ফিলোসফিক্যাল গোল নাই। এটা বড় ফ্যাক্টর। কিন্তু এখন যে কবিতা দেখেন, যে ভালো করে জীবনের কবিতাও পড়ে নাই, সে এখন আসছে কবিতা লেখার জন্য। হ্যাঁ, যে জীবনের পরে ধরে আল মাহমুদের কবিতা ভালো করে পড়ে নাই, সে কবিতা দেখার কি ফেলেছে কিনা সে এটাও ভাবছে না, অথবা সে যে ফর্মে এখন লিখছে সে ফর্মটা তার অন্যরা আগে তৈরি করেছে কিনা। হ্যাঁ, আরেকজনের ফর্মে একজনের ফাউন্ডেশনে আমি ঘর বানিয়ে দিচ্ছি, আমি নিজেকে আর্কিটেকচার বলে দাবি করছি, এটা তো আসলে সমস্যা। তো এটা হচ্ছে আমাদের মূল ফ্যাক্টর আমাদের লেখালেখির জগৎ। আপনি একটা চমৎকার কথা বলেছেন যে আমাদের আসলে কোনো গোল আছে কিনা, দার্শনিক গোল বলেন, আমাদের আদৌ কোনো গোল আছে কিনা, আমাদের কোনো লক্ষ্য আছে কিনা। আমাদের লক্ষ্যবোধ একটাই, যে আমাকে মানুষ চিনুক, সেই আমিত্ব। হ্যাঁ, যে আমি যাই করি এখন যেভাবেই হোক কোনো না কোনো ভাবে আলোচনায় থাকার একটা মোহ বলা যায়, এটা আমাদের মধ্যে চলে এসেছে, যার ফলে আমরা সম্ভবত, আপনি নাটক বলেন, আজকে আপনাদের সাহিত্যের যে নাটক ও সাহিত্যের একটা অংশ, আজকে টেলিভিশনে যে নাটকগুলো দেখি, সেই নাটকে আসলে কোনো দার্শনিক কোনো ব্যাপার নেই। হুমায়ুন আহমেদ হিউমার ব্যবহার করেছেন, তার একটা জায়গা ছিল, তার হিউমার ব্যবহারের কারণ ছিল। কিন্তু এখন যা হচ্ছে তাতে আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে যে আসলে কোনো গোল নেই, বোধহয় দর্শন নেই, কোনো কিছুতে কোনো আপনি দর্শন আমার নেই। হ্যাঁ, কাকন হ্যাঁ, ভাই, আপনি আমাকে বলুন তো, এই যে বাংলা সাহিত্যে আধুনিকতার পরে
রবীন্দ্রনাথকে অ্যাভয়েড করার জন্য আধুনিকতার যে মুভমেন্ট, যেটা শত শত দশকে ফরাসি বিপ্লব ফলে ইউরোপে হয়ে গেছে, সেটা দেখ আমাদের বাংলা এখানে 200 বছর পর আসলো, কিন্তু সেটা এসেছে, সেটা একটা একটা গোল ছিল ওদের। ওরা শিল্প সাহিত্য থেকে, সমাজ রাষ্ট্র থেকে আপনার মেটাফিজিক্স, আধ্যাত্মিকতা, ধর্মতন্ত্রকে আউট করার চেষ্টা করছে এবং সেটাকে সাহিত্যে রূপায়ণ করেছে। তাদের একটা আর্গুমেন্ট ছিল, গোল ছিল নির্দিষ্ট, তারা কি করতে চায়। হ্যাঁ, সাহিত্যে একটা কি রূপায়ণ আছে। যেমন আপনি বুদ্ধদেব বসুর একটা কবিতার লাইন আছে, আমার খুব প্রিয় একটা লাইন, জানালার শ্বাস সেটা টেনে দাও, প্রান্তে কিছু নেই। এই যে প্রান্তে কিছু না থাকা, এই প্রান্ত হচ্ছে সামন্তবাদী সমাজ ব্যবস্থা, প্রাচীন, যেখানে আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থা, যে আধুনিকতার উদ্ভবের ফলে ওই সামন্ত ব্যবস্থাকে পদভিন্ন করে আধুনিকতার উদ্ভব। হ্যাঁ, এবং এই যে বলছে আপনাকে জানালার শ্বাস সেটা টেনে দাও, প্রান্তে কিছু নেই, তুমি প্রান্তে তাকিও না, তুমি জানালার, এই জানালার ভিতরে থাকা, এই নগরে থাকা, এই নগরের সাহিত্য করে, এখানে কুসুম। আসলে আসলে হ্যাঁ, কিন্তু এটা আমাদের মধ্যে পজিটিভ। হ্যাঁ, অদ্ভুত একটা বৈপরীত্য চলছে। আমরা শ্রমজীবী সমাজ ব্যবস্থা চাই, যে শ্রমিক শ্রেণী ক্ষমতায়ন হবে, আবার যে শ্রমজীবী সমাজ গড়ে ওঠে গ্রামীণ ব্যবস্থা থেকে, সেই গ্রামকেই আমরা অস্বীকার করি, সভ্যতার বিপরীত শক্তি মনে করি। শহরে থেকে আমরা শহুরে নাগরিক সমাজ, কথিত শহুরে নাগরিক সমাজ হিসেবে আবার কথা বলি, আমরা বুদ্ধিজীবী হই, বিতর্ক করি, শ্রমজীবী সমাজ গড়তে চাই এবং তাদেরই অস্বীকার করি। এই যে যে দ্বিচারিতা, এই যে বৈপরীত্য, এই যে যে শেকড় ভুলে যাওয়া, শেকড় ভুলে যাওয়ার যে চেষ্টা, এই চেষ্টা আমাদের কিন্তু ধীরে ধীরে এক ধরনের সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ সম্পর্কে আপনি কথা বললেন, রবীন্দ্রনাথকে আমরা অতিক্রম করতে চেষ্টা করতে পারি, সেটা আমাদের, রবীন্দ্রনাথকে যদি যারা মাপকাঠি নির্ধারণ করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা অতিক্রম করার চেষ্টা অবশ্যই করব, তার থেকে ভালো করার চেষ্টা করব। তাকে অস্বীকার করলে সমস্যা হবে। তাকে অস্বীকার করে নয়, তার জায়গাটাকে অস্বীকার করে নাই, কিন্তু তাকে যে দেবতায়নের যে একটা প্রক্রিয়া, সেটাও আবার এক ধরনের আমিত্ব চলে আসে, অহংকারের দিকে চলে আসে। সেটাকে ঘিরে একটা মাজার পূজার মতো একটা সেই অবস্থা সৃষ্টি হয়, সেই একটা যে না, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, অসীম, তার সীমা অতিক্রম করা যাবে না। আমরা একটা বাউন্ডারি এঁকে দিই রবীন্দ্রনাথ পর্যন্ত, যে এটা আমাদের সীমা, এর বাইরে যাওয়া যাবে না। এই যে যে এটাও কিন্তু বৈপরীত্য। টিটো কি বলেন? তা তো অবশ্যই এটাকে মৌলবাদিতা বলবে না, এটা রবীন্দ্রনাথকে মেরে ফেলা এবং রবীন্দ্র মৌলবাদিতা, এবং এটা রবীন্দ্রনাথের মৌলবাদিতা না, এটা আসলে রবীন্দ্র গোষ্ঠী অনুসারীদের, হ্যাঁ, মৌলবাদিতা বলতে। রবীন্দ্রনাথকে মৌল করে তাকে বিকশিত হতে না দেওয়া, এটা সমস্যা। কিন্তু রবীন্দ্রসঙ্গীত যারা ইবাদত হিসাবে স্বীকৃতি করেন, স্বীকার করেন, তারাও কি মৌলবাদী নয় এক ধরনের? এটাও কি না, মৌলবাদিতা নয়? আমি ওটাকে মৌলবাদিতা মনে করি। যেমন রবীন্দ্রনাথের গান তো আমি মনে করি অনেক গান আছে যেগুলো হামনাথ হিসেবে আপনি করতে পারেন। না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি আপনি রবীন্দ্রনাথকে, আপনি গানকে এবাদত হিসাবে চিন্তা করবেন যে না, রবীন্দ্রনাথের গান আমার শুনতে আমার ভালো লাগে, আমি শুনি, কিন্তু একজনের ভালো লাগে না, আপনি কেন তাকে চাপিয়ে দিতে চাবেন? এখানে ধর্ম যেমন চাপিয়ে দেওয়া চেষ্টা, তো একই রকম, একই কথা হলো। এটাও তো এক ধরনের সাম্প্রদায়িকতা, এটাও ওয়ান কাইন্ড অফ ফান্ডামেন্টালিজম। আসলে আমরা তো ফান্ডামেন্টালটা, হ্যাঁ, ভালো, হ্যাঁ, কিন্তু ফান্ডামেন্টালিজমটা হয়ে যাওয়ার সমস্যা। হ্যাঁ, আমরা যখন ইজমে নিয়ে যাই, এটা হচ্ছে মৌলিক সমস্যা। আপনার যদি মৌলই না থাকে তাহলে আপনার কি আছে? এটাকে বাদে বাদে আটকিয়ে ফেলা। আচ্ছা, যেখানে শুনেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে পরিবর্তনই সংসারের ধর্ম, আপনি তাহলে এই যে পরিবর্তন সংসারের যদি ধর্ম হয়, তাহলে আপনি যে পরিবর্তনে ভয় পাচ্ছেন কেন? এবং ওনার অনুসারে কিন্তু পরিবর্তনে ভয়, কিন্তু এখন তাদের ইসলামে কিন্তু বিভিন্ন নিয়ম কানুন আছে, শরিয়া ভিত্তিক অনেক নিয়ম কানুন আছে, কিন্তু এর বাইরে যদি আপনাকে আবার ইজমা এবং কিয়াস দিয়েছে, যদি ওই সমস্ত ওগুলো দিয়ে যদি আপনার সলিউশন না হয়, আপনি ইজমা কিয়াস দিয়ে সলিউশন করবেন আপনার সময়ের পরিপ্রেক্ষিতে। সেখানেও কিন্তু দেখেন আপনার সময়কে গুরুত্ব দিয়ে পরিবর্তনের সূত্রগুলো কিন্তু ঢুকিয়ে দিয়েছে, কিন্তু বাটেরা ফলোয়ার যারা অনুসারী, তারা আসলে এগুলো জানে না, অথবা জানলে তাদের ক্ষমতায়নের জন্য তারা এগুলোকে চেপে যায়। কারণ আপনি তো একটা পরিবর্তন বানিয়ে নিয়ে আসতে পারেন, এটা পুরো ভয় পায় যারা ক্ষমতা কেন্দ্রে আছে। এগুলো ওদের মিস ইউজ বলা যায়। আমরা যে মৌলবাদিতে ভুগছি আছে, এবং আজকে বিশ্বব্যাপী যে মৌলবাদিতা, সারা বিশ্বে দেখেন যেদিকে যান ডানপন্থীদের জয় জয়কার। জোর করে, আমার মনে হয় জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টাটাই এক ধরনের মৌলবাদিতা, যে আমি আমার ইচ্ছার বাইরে, আমার মুক্ত চিন্তাকে যদি বদ্ধ করে দেওয়া হয়, যে আমাকে যদি
বলা হয় এর তুমি চিন্তা করবে কিন্তু এর বাইরে করতে পারবে না, সেটাই হলো সবচেয়ে বড় মৌলবাদিতা। আমার চিন্তাকে মুক্ত করে দিতে হবে, মুক্ত চিন্তার কথা যারা বলে। যাই হোক টিটু, আপনার আপনার আবার আপনার কবিতায় ফিরিয়ে আরো দুটো কবিতা শুনে আসি, যদি তৈরি থাকেন। কারণ আমাদের যেহেতু সাহিত্যের অনুষ্ঠান, কবিতা তো দর্শক অবশ্যই শুনতে চাইবে। এবং আপনার অনুরোধও আছে, চিনি ফানা কবিতাটি শুনতে চাই, সাইফুল আজমের অনুরোধ আছে। একটু সময় দাও, একটু ফাইন্ড আউট করছি। দর্শক, আমরা কথা বলছি চারবাগ সম্পাদক আরণ্যক টিটুর সাথে, তার কথা শুনছি। এখন শুনবো তার কবিতা, আবার ফিরবো আলোচনায়। আমাদের হাতে সময়ও বেশি নেই। টিটু, আমরা কি তৈরি শোনার জন্য? একটু জাস্ট সময় দিন। আচ্ছা, ঠিক আছে। সাইফুল আজম আরেকটা কথা বলেছেন, পুঁজিতন্ত্র সাহিত্যকে গ্রাস করেছে, তাই পুঁজি এবং সাহিত্যের কেন্দ্র একই। তবে এটা সাময়িক, সময় আর কাল ঠিকই চিনে নেয় সঠিক সাহিত্যে। সবকিছুই সময় চিনে নেয়, সময় হলো একটা বড় ফিল্টার। আপনি একটা মিথ্যার দীর্ঘদিন চালাতে পারবেন না, সময় সেটাকে ফিল্টার করে সেটে ফেলবে। কিন্তু আপনার কবিতা শুনি। হ্যাঁ, কবিতাটা শুরু করার আগে একটু ছোট্ট কথা বলে, আপনি সময় নিয়ে বললেন। দেখেন, কিছুক্ষণ আগে বলেছিলাম যেটা 1700 দশকে ফরাসি বিপ্লব, যেটা মডার্নিজম, আধুনিকতাবাদ যুগ, হ্যাঁ, এটা কিন্তু ধর্মতন্ত্রকে টোটালি কিন্তু আউট করে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে, এবং এটা সুফল কিন্তু ইউরোপ পেয়েছে, বাট আমরা পাইনি। দেখেন আজকে 300 বছর, 200-300 বছর পরে সেই ধর্মতন্ত্র কিন্তু রাষ্ট্রকে অ্যাটাক করছে, এবং রাষ্ট্র ধর্ম দিয়ে চলবে এবং নির্ধারণ করছে। দেখেন এটা কিন্তু পাল্টা কাউন্ট এসে আবার সে ব্যাক করছে। এই আলোচনাটায় পরে আসি। ফরাসি বিপ্লব ধর্মকে বাদ দিয়েছে কিনা সেটারও নিয়েও বিতর্ক আছে। ফরাসি বিপ্লব নিয়ে এটা নিয়ে বিতর্ক করতে গেলে অনেক দূর যাবে, যে আসলে ধর্মকে বাদ দিয়েছে কিনা ফরাসি বিপ্লব। মুক্ত চিন্তার যে কথাটা আমরা সেই রেনেসাস থেকে বলি, সেটা আসলে কতটুকু সত্যি সেটা নিয়েও বিতর্ক আছে, সেটা নিয়েও এক সময় কথা বলা যাবে। এখন কবিতায় যাই। কবিতার নাম হচ্ছে চিনি ফান। রচয়িতা মারা গেছে সৃজন বর্ষায়, খুঁজেও পাবে না তাকে জলের বাসরে। জলের হৃদয়ে মিশে চিনি হলো ফানা, মিশে জলজ তরলে হলো গো সরলা। হলো আমা হতে তুমি, আমি তুমি নয়। বন্ধু, আমি কি তোমাকে চিনি? চিনির পকারে চায়ের বিকারে। বলো কিভাবে মিশিবে তুমি চিনি ফানাময়। গঞ্জের দোকানে বসে সরবতি বানো, রসে বসে গুলিতে গুলিতে চিনি ফানা। দেখে ছেলেটির মেয়েটির অপরূপ মেশামেশি, রসের শরীরে মনোযোগ। এখানে সবাই বন্ধু, আমি তুমি নয়। কি ভাবের তাপে তুমি হবে গো আলাদা। ধন্যবাদ মাহফুজ। চমৎকার একটা লেখা। এই যে এখানে কোনো কঠিন শব্দ ব্যবহার হয়নি, কিন্তু চমৎকার একটা আবহ ফুটে উঠেছে, একটা গতিময়তা আছে এই জায়গাটা। তো এখানে কঠিন শব্দ ব্যবহার করলে বোধহয় কবিতাটার সৌন্দর্য আরো নষ্ট হতো। সৌন্দর্য হানি বলবো না, কবিতার অঙ্গ হানি হতো এই শব্দের বাইরে অন্য কিছু ব্যবহার করলে। কিন্তু আরো কবিতা শুনি, একটা তো হলো, আরো শুনি। আসলে শব্দ হচ্ছে পরম ব্রহ্ম, এটাকে মিসইউজ করলে সমস্যা। আমার একটা ছোট্ট কবিতা পড়ি। কবিতার নাম হচ্ছে কম কথার মানুষ। সাধুটি এক সময় আমার কাছে এসে কানে কানে বলেছিলেন, শব্দই পরম ব্রহ্ম, অপচয় করো না। সেই থেকে আমি কম কথার মানুষ, ইশারায় ইঙ্গিতে চোখের ভাষায় কথা বলি।
শব্দ করি না, বলছি তবুও রঙিন কথার ফুল জুড়ে। খুবই প্রাসঙ্গিক কবিতা, খুবই প্রাসঙ্গিক। আহ, আরেকটা শুনি কিন্তু। আসলে আমি তো খাতা নিয়ে বসে নাই, আমি মোবাইল থেকে পড়ছি। ঠিক আছে, অসুবিধা নেই। এখন আমাদের এই গ্যাজেটটাই সবার সঙ্গী আর কি, সবকিছুতেই লাগে। এই কবিতাটা সম্প্রতি লেখা, এবং এই কবিতাটা বিন্দুতে ছাপা হয়েছে। এটা এই 5 তারিখে ছাপা হয়েছে বিন্দু। কবিতার নাম হচ্ছে হৃদয় তালিয়। আদিগন্ত সবুজ পচ্ছদ পটে, নির্মল হাসির ফোয়ারায় ঝুলে থাকা উদম আকাশ বুকে নিয়ে, ঝিরি ঝিরি বয়ে চলা কাশফুলময় নদীর কিনারে, আপনার সাথে আমার হঠাৎ দেখা মূলত হৃদয় তালীয় ব্যাপার, কাকতালীয় না। অতএব এখন আমরা যে কবিতা অনুধাবন করতে পারি তা হলো শরতের বৃষ্টি সুন্দর মনের মতন হঠাৎ সে আমূল ভিজিয়ে চলে যায়, রেখে যায় সৌন্দর্যের মর্ম পথ চলার। ধন্যবাদ টিটো। এখন আবার আলোচনায় ফিরি, বইয়ের দিকে যাই। প্রথম বই এবং এখন পর্যন্ত একমাত্র সম্ভবত। কার? আমার? হ্যাঁ, আপনার। হ্যাঁ, আমার বইটা হয় 2018 সালে, কিন্তু বেসিক্যালি আমার কবিতার যাত্রা আমি 94-95 সালে কবিতা লিখি, বাট আমি অ্যাক্টিভলি কবিতা লিখতে এসেছি 1998-99 সালে। এবং আমার বইটা করি আমি 2018 সালে, এবং এই বইটা করার পেছনে আমি দীর্ঘ সময় নিয়েছি। এবং আমার এই বই 178টা কবিতা আছে। এটা এক ধরনের পুরা কবিতা সংকলনই বলা যায়। এখন আরো বইয়ের কাজ করছি, এবং আমার এই মধ্যে একটা পাণ্ডুলিপি রেডি আছে কবিতা। বইয়ের নামটা নিয়ে একটু কথা বলি, আমার খুব মানে আগ্রহের জায়গা। ফুলেরা পোশাক পরে না। আচ্ছা, ফুলেরা পোশাক পরে না, পোশাকটা আসলে কি? পোশাক হলো রং। আমরা কিছু কিছু জায়গা দেখলাম, কিছু কিছু আমাদের ভিডিও আছে, দেখা যাচ্ছে কিছু প্রতিযোগিতা আছে, সারা শরীরে পোশাক না পরে রং দিয়ে ঢেকে দিয়েছে শরীর, বোঝা যাচ্ছে না শরীরটা, মনে হচ্ছে যে পোশাকই পরা। ফুলের যে রং, সেটা কি ফুলের পোশাক নয়? রংটা যদি না থাকে তাহলে ফুলের আর কি রইল? কিন্তু পোশাকটা আসলে ফুলের যে পোশাকটা, আমরা যে পোশাকটাকে নিচ্ছি, আমি যে পোশাক পরেছি, হ্যাঁ, যেটা আমাকে পুশ করছে, আমাকে পালন পোষণ করছে, পোষা পাখি আছে না, সে পুষ থেকে কিন্তু পোশাক শব্দটা আসা। একটা ফুলের পোশাক পরে না, বাট তার আসলে যে সত্য, মানে তার ন্যাচারাল যে শরীরের যে কাঠামো, এটার যে সৌন্দর্যের যে বিন্যাস, এটার উপর অতিরিক্ত সে কিছু চাপ পায় না, মানব চাপ। মানুষের চাপানোর পেছনে মানুষের অভিযোগ জীবন অনেক কিছু ব্যাপার, এগুলো আরো জটিল ব্যাপার, এদিকে আমরা যাবো না। কিন্তু আপনি যে আসলে বেসিক্যালি আমি যখন একটা ফুলকে দেখি, আচ্ছা আমার কি কখনো মনে হয় এই ফুলটা নগ্ন? আমি তো কখনো ভাবি না, কিন্তু সেটা আসলে নগ্ন। হ্যাঁ, তার একটা রঙের আভা আছে, কিন্তু ওই আভাটা, তার সৌন্দর্য ভোটটা, এই সৌন্দর্য ভোটটা আমাকে এত মুগ্ধ করে দিচ্ছে, আমি ওখানে আটকে আছি, ওর ভেতরে ওকে আর ভাবার স্কোপ পাচ্ছি না। যেমন আপনি বেসিক্যালি ফুল তো ফুলের পোশাক, আপনি ফুল তো পুঁজিও। যেমন আমি যে ফুলের দোকান থেকে যে ফুল কিনে আনছি, এক তোড়া যে ফুল নিয়ে যাচ্ছে, এটা তো এক তোড়া ফুল না, এটা তো এক তোড়া পুঁজি। এটার সাথে বাজারে কানেক্ট, সে দোকানে বিক্রি করছে, এটা চাষাবাদ হয়, এটার পেছনে শ্রমিক আছে, একটা জীবন জীবিকা আছে, অনেক বেতনের কাহিনী আছে। আমরা ফুলকে তো অনেক পবিত্র শিখি, আসলে কিছু কি পবিত্র, এটা একটা ব্যাপার। এই যে পবিত্রতার যে ধারণাটা, এগুলো তো আমাদের সৌন্দর্য আমাদের তৈরি করেছে। এই যে রবীন্দ্রনাথকে বলতে হচ্ছে, আমারই চেতনা রঙের পান্না হলো সবুজ, চুনি উঠলে রাঙা হই। এটা তো আমি নির্ধারণ করেছি ব্যাপারটা। এই যে ফুলের যে পোশাকটা, এটা আমার আরোপিত ধারণা। আচ্ছা, আমরা কি ধরেন এই যে পুরো বিশ্বব্যাপীকে, আমরা পুরো বিশ্বকে দেখছি, এটা তো মানুষের অনুভূতি দিয়ে। এই চাঁদটাকে যে আপনি চাঁদ বলেন, এটা কি চাঁদ জানে? আপনি এটাকে যে গরু বলেন, গরুকে এটা জানে? তার অনুভূতির যে জগৎ, হ্যাঁ, একটা পিঁপড়ার অনুভূতির যে জগৎ, আমরা কি সেটা জানি? জানি না। কিন্তু তাদের যে পোশাকের যে ব্যাপারটা, এবং এটা তো আসলে মানে
আপনাকে অলরেডি তার সৌন্দর্য দিয়ে তার আবরণটা দিয়ে দিয়েছে তাকে আর বেশি না দেখার জন্য। ওটা তার পোশাক বলতে পারে না, কিন্তু আমাদের বেসিক্যালি আমরা যে আরোপিত অভিযোজনের যে পোশাক করি সেটা করে না। এবং এটা আরেকটা হতে পারে, মনে করেন আপনি বইটা একটা ফুল, হ্যাঁ, সে অতিরিক্ত অলঙ্কার অতিরিক্ত পোশাক সে পরে না, সে সাদামাটা ভাবে কবিতা বলে গেছে, এটাকে অনেকভাবে ধরতে পারে না। আচ্ছা, প্রশ্ন আরেকটা আছে বই নিয়ে। বাংলাদেশ থেকে চিটাগাং, ঢাকা বা অন্য জায়গা থেকে রাজশাহী, সিলেট, হ্যাঁ, ময়মনসিংহ থেকে প্রকাশিত না হয়ে কেন কলকাতার থেকে হলো? কলকাতার থেকে কেন? আসলে এটা কলকাতা না, আমি কলকাতাকে ওভাবে দেখি না। হ্যাঁ, কলকাতা থেকে বইটা হয়েছে এই কারণে, কারণ মনফকিরা কলকাতা ওখানকার প্রকাশনা বিলে, মনফকিরা যদি নেপালের প্রকাশনা হতো ওটাও নেপাল থেকে। এখানে মনফকির আসলে আমার পছন্দের প্রকাশনাটার মধ্যে একটা ব্যাপার ছিল, মানে আপনি মনফকিরা বই কিনতে গেলে আপনাকে ওখানে কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না, আপনি বিষয় নির্বাচন করতে হবে, মানে আপনি যে বইটা ধরতে যাবেন সে বইটাই ভালো। এবং মনফকির আমি মনে করি একটা ভালো প্রকাশনা, আমি মনে করি এটা আমার চুজের জায়গা থেকে। ওই প্ল্যান থেকে মনফকিরা থেকে বই করা, এবং এটা কাকতালি ভাবে কলকাতায় হয়ে গেছে, এটা নেপালে হয় নাই অথবা ভুটানে হয়নি। আচ্ছা, আপনার প্রকাশের অপেক্ষায় আছে নন্দন তত্ত্ব, অর্ধনারীশ্বরবাদ, প্রকৃতি পুরুষ তত্ত্ব, হ্যাঁ, আছে বটতলার বয়ান, উদ্ভিদ প্রতিভা। এগুলো কিসের উপর ভিত্তি করে? মূলত ভাষাতাত্ত্বিক গদ্য বুঝলাম, কিন্তু ভাষাতাত্ত্বিক গদ্যটা আসলে কি ধরনের গদ্য, বা নন্দন তত্ত্ব কি ধরনের, উদ্ভিদ প্রতিভা বা কবিতা কি ধরনের, কি চিন্তার থেকে? এই তিনটা বই সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলতেন। উদ্ভিদ প্রতিভা বেসিক্যালি কবিতার বই, এবং কবিতার বই হলো, কিন্তু এখানে শব্দ তত্ত্বের কাজ আছে, এবং পুরো সিংহভাগ কবিতা বলে যায়, 95% কবিতায় বলে যায় ওগুলো শব্দ তত্ত্বের উপর বেস করে কবিতা গাছ। এবং আমার টার্গেট ছিল কবিতাকে শব্দের ভিতর দিয়ে কবিতাকে এগিয়ে নেওয়া, কারণ আমি বেসিক্যালি শব্দের প্রেমে পড়ছি মানুষ, কারণ আমি শব্দকে মনে করি প্রকৃতি, আর আমি যে কবিতাটা বলছি যে অর্থটা দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যয়। এবং আমি প্রত্যয় প্রকৃতিবাদী মানুষ, আমি পুরুষ প্রকৃতিবাদী মানুষ, আমি আসলে নরতান্ত্রিক পুরুষবাদী সমাজ না, এবং ফেমিনিস্ট। এই কাজটা কিন্তু বইয়ে আছে। এবং আমি যে গদ্যের বইগুলো করছি, যে আপনি বটতলার বয়ান বলছেন, এটাতে আমার বিভিন্ন সময় সম্পাদনা করতে গিয়ে আমাকে অনেক কিছুর জন্য গদ্য লিখতে হয়েছে। যেমন আমার দীর্ঘ একটা গদ্য আছে, বাংলা ভাষায় কোথায় রসই ইউজ করবেন, কোথায় দীর্ঘই ইউজ করবেন, প্রায় 18 পৃষ্ঠার গদ্য। এবং এই ধরনের আরো বেশ কিছু গদ্য আমার আছে। এই গদ্যগুলো দিয়ে আমি একটা বই করবো, যেটা বটতলার বয়ান না। এবং পাণ্ডুলিপিটাও প্রায় প্রস্তুত। তারপর আমার যে মূল কাজ, যেটা যেটা আসলে 70% কাজ হয়ে গেছে বলা যায়, যেটা হচ্ছে অর্ধনারীশ্বরবাদ, আপনি যেটা বললেন, এবং আমি মনে করি এটা আমার অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা আমি দীর্ঘদিন ধরে এটার পেছনে লেগে আছি, এবং আমাকে এককভাবে এই কাজটা করতে হচ্ছে, মানে আশেপাশে কেউ নেই। হ্যাঁ, তবে এটার সাথে একটা ব্যাপার যে ওই আমি মনে করছিলাম এটা আমি অনেকজনকে দিয়ে এই কাজটা করবো, কিন্তু দেখা গেল আসলে শেষ পর্যন্ত আমি কাউকে পেলাম না। তো আমি তো আসলে পিছু হটার মানুষ না, আমাকে এগিয়ে যেতে হচ্ছে, এবং এটার জন্য আমাকে দীর্ঘ স্টাডি করতে হচ্ছে। আমি আপনাদের লেখাটা বন্ধ করে আমি আর প্রচুর স্টাডি করছি বিষয়গুলো নিয়ে। এটা হচ্ছে সাহিত্যের যে নন্দন তত্ত্বের একটা জায়গা, যেটা হচ্ছে যে আমাদের বিখ্যাত কবিতা, যেমন 1000 বছর ধরে পথে কেটেছি পৃথিবীর পথে, অথবা কিনু গোয়ালার গলি, যে ভাষিক কবিতা রবীন্দ্রনাথের, ঘরেতে এলো না শীত মনে তার মৃত্যু আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর, অথবা সোনার দিনার নেই দেন মোহর চেয়ে মোহরিনী, যদি নাও দিতে পারি কাবিনী বুড়ির হাত দিকে। এগুলো নরতন্ত্রের বয়ান, পুরুষতন্ত্রের বয়ান। আপনি একজন নারী অথবা একজন প্রকৃতি যখন এই কবিতা পড়বে, সে তার অন্যের ভোক্তা হিসেবে, ভোগ্যা হিসেবে সে নিজেকে বুঝতে পারবে, সে অ্যাক্টিভিস্ট না, সে 1000 বছর ধরে পথ হাঁটে না, কারণ সে বনতাসনের জন্য যাবে না। হ্যাঁ, একজন নারী কখনো আপনার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর পরা কাউকে কল্পনা করবে না, সে রংছাটা জিন্সের প্যান্ট পরা এক যুবককে কল্পনা করতে। এই যে সাহিত্যের যে ব্যাপারটা, আমরা যতই বলি এগুলো কিন্তু আমাদের সাহিত্যে ঢুকে গেছে, এই যে নরতন্ত্র, আমাদের টোটাল সাহিত্যটা হচ্ছে আসলে বেসিক্যালি নরতন্ত্রের একটা আঁকড়া, এবং যৌনতা হচ্ছে তার প্রধান অস্ত্র। এবং এটা বলা যায় না, প্রকৃতিকে নারীকে কিন্তু ওই সাহিত্যে ল্যাবরেটরিতে কিন্তু যৌনতার উপকরণ হিসেবে ভোগ করছে একজন।
এইখান থেকে বের হওয়ার বুঝলাম বুঝলাম আমরা আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের 1 ঘন্টা আচ্ছা, এটা নিয়ে একটু সাবধান কথা বলি, যেটা হচ্ছে আমার মূল কথাটা হচ্ছে যে এখানে আমরা আসলে এই প্রকৃতি এবং পুরুষ দুইটার সম অবস্থান, একই ধারা আপনি প্রকৃতি একই ধারে পুরুষ, এটা কিভাবে হতে পারে এবং এটা সাহিত্যে কিভাবে রূপায়ণ ঘটানো সম্ভব, সেটা নিয়ে আমি নন্দনতাত্ত্বিক কাজ করছি এবং এটা অনেক জটিল একটা কাজ। এটা আমি পারবো, আমার একটু সময় লাগবে, 70% কাজ হয়ে গেছে এবং হয়তো 2-1 বছরের মধ্যে সমস্ত করে ফেলবো। এগুলো হচ্ছে আমার মূল বেসিক্যালি কাজ এই মুহূর্তে। আবার আমার এই মুহূর্তে দুইটা আমাদের চারপাশ থেকে বই হচ্ছে, একটা রুবিবিদ্যা মনোয়ারের ক্রিয়াভিত্তিক ভাষা দর্শনের গল্প, আরটা হচ্ছে সহপাঠ গোপীগান বাগাবাইন, এটা দিগদিদারের একটা কবিতার আলোচনার কেন্দ্রিক একটা বই। এবং এই দুইটা বইয়ের বানান আবার আমরা ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক নিয়মেই এই বইগুলো প্রকাশ করছি চারপাশে, এবং এটা টুকু আমাকে দেখতে হচ্ছে, এটা অনেক জটিল একটা বিষয়, আমি জটিল সংখ্যা। ঠিক আছে টিটু, আমরা সময় একেবারে শেষ, আমাদের 1 ঘন্টা। জাস্ট আপনি এখন একটু অংশু মালিক দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন টিটু। আমি প্রথমত ধন্যবাদ জানাবো আপনাদেরকে, মানে এটা আসলে আমার আমি এটাকে বেশি কিছু জানি, কিন্তু এই ধরেন এই যে ইন্টারনেট ভার্চুয়াল কেন্দ্রিক যে এরকম কোন লাইভ অনুষ্ঠান, এটা আমার এককভাবে প্রথম আসে। এর আগে আমি যেটা এসেছিলাম সেটাও আপনাদের অনুষ্ঠানে, সেটা করিম খানের জন্মবার্ষিকী উপলক্ষে আপনার সেশন ছিল, এটা আমার সেকেন্ড। আমার ভালো লাগছে, তবে একটু ভেবেছিলাম আমার মানে কি বলবো, আসলে আমি তো আসলে একটু নিবৃত্তিশালী মানুষ, আমি প্রকাশ্যে কোথাও থাকি না, নীরবে কাজ করি, আমার সাথে কিছু বন্ধু বান্ধব আছে, এদের সাথে আড্ডা ফাড্ডা মারি, সময় কাটাই। তো আপনারা যে এই যে আমাকে যে স্কোপটা আজকে কথা বলা দিয়েছেন, এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা অংশমালীর এই অনুষ্ঠানে যারা উপভোগ করছেন, সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমাকে ভালোবাসবেন, আমি যাতে আমার সামনে যে গোলটা আছে সেই গোল অনুযায়ী কাজ করতে পারি, আমার জন্য না, আমার সময়ের জন্য, কারণ আমি ওই ব্যক্তি আমি একটু বিশ্বাসী। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ কার্পন রেজা আপনাকে, ধন্যবাদ জুবাইন সন্ধি ভাইকে, ধন্যবাদ অংশু মালিকা এবং সবাইকে। ধন্যবাদ আরণ্য টিটু আপনাকেও, অংশু মালির পক্ষ থেকে, আলাপের পক্ষ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, সময় স্বল্পতার জন্য সময় একটা বাধ্যবাধকতা সবক্ষেত্রেই থাকে, সব প্রকৃতি সময়কে আবদ্ধ করে দিয়েছে নির্দিষ্ট একটা সময়, সেই সময়ের কারণেই আজকে আমাদের শেষ করতে হচ্ছে। আরণ্য টিটুর সাথে কথা জমে উঠেছিল, আরো অনেক কথা বলা যেত। আমরা আশা করব অন্য সময় হয়তো আমরা আবার সুযোগ করে নিব, আরণ্য টিটুর সাথে বলবো। আগামীতে আমাদের দেশের আরো কোনো গুণীজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, কথা হবে তার সাথে, আপনারা শুনবেন তার কথা। আজকে যেমন আরণ্য টিটুর কথা শুনলেন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।